আচ্ছা, সেকেন্ড যে ভিডিওটা আমরা বানাচ্ছি সেখানে অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক আমরা আলোচনা করব, ঠিক আছে? প্রথম যে জিনিসটা জানাটা দরকার সেটা হচ্ছে একটু এধার ওধার হবে এটা, হ্যাঁ, পিটি আর পিপিটি। পিটি শব্দের অর্থ হলো কত বছর পলিসিটা চলবে তাকে পিটি বলে, আর কত বছর আপনি প্রিমিয়াম দেবেন তাকে পিপিটি বলে। পিটির কথার অর্থ হচ্ছে পলিসির মেয়াদ বা পলিসি টার্ম, আর পিপিটির কথার অর্থ হচ্ছে প্রিমিয়াম পেমেন্ট টার্ম। কত বছর আপনি প্রিমিয়াম দেবেন তার মেয়াদ হচ্ছে। সব পলিসিতে যতদিন পলিসি চলবে ততদিন প্রিমিয়াম দেওয়ার দরকার পড়ে না। সাপোজ আপনি যদি 15 বছরের পিটি নেন, পলিসির মেয়াদ নেন, তাহলে হতে পারে কিছু পলিসিতে প্রিমিয়াম পেমেন্ট টার্ম বা পিপিটি মেবি 10 বছর বা 8 বছর। এই যে 5 বছরের গ্যাপ, এই গ্যাপটাকে আমরা ওয়েটিং পিরিয়ড বা ডিফারমেন্ট পিরিয়ড বলে থাকি। জেনারেলি ওয়েটিং পিরিয়ড বলা হয়। ওয়েটিং পিরিয়ড আর ডিফারমেন্ট পিরিয়ডের মধ্যে একটা পার্থক্য রয়েছে। এই পার্থক্য টেকনিক্যাল ছোটো ছোটো পার্থক্য আমরা পরে জানবো, অসুবিধা নেই। বাট মোটামুটি এটা তো। এবার ম্যাচুরিটি, এটা হলো তো ম্যাচুরিটি সম্পর্কে আমরা ক্লেম সম্পর্কে জানি। এলআইসি জেনারেলি 5 থেকে 7 রকমের ক্লেম দেয়। একটা হচ্ছে ম্যাচুরিটি। এখানে দেখুন ম্যাচুরিটি। ম্যাচুরিটি হচ্ছে পলিসি টার্ম বা পলিসির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর যে একটা বড় অঙ্কের অর্থ এলআইসি দেয় সেটাকে ম্যাচুরিটি বলে। আর ম্যাচুরিটি দেওয়ার সঙ্গে সঙ্গে পলিসি শেষ হয়ে যায়, ঠিক আছে? সব ক্ষেত্রে হয়তো হয় না, বাট বেশিরভাগ কিছু পলিসি আছে যেখানে ম্যাচুরিটি দেওয়ার পরও ডেথ ইন্স্যুরেন্সটা থাকে বা অন্য কোনো বেনিফিট থাকলেও থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা, এবার আরেকটা যেটা ক্লেম এলআইসি যায় সেটা ডেথ ক্লেম। আপনারা শুনেছেন মৃত্যুকালীন দাবি, যেটা ইন্স্যুরেন্স কোম্পানি জীবন বিমা, এখানে জীবনের বিমা করা হয়, ঠিক আছে? ডেথ ক্লেম। আচ্ছা, আরেকটা হচ্ছে মানি ব্যাক পলিসি বা সার্ভাইভাল বেনিফিট। ধরুন পলিসির মেয়াদ, আমি একটা উদাহরণস্বরূপ বলছি, 20 বছর। তাহলে ম্যাচুরিটি 20th ইয়ারে হবে, 20th ইয়ারের লাস্টে হবে, 20তম বছরের লাস্টে। হয়তো পলিসির ক্লজে আছে প্রতি 5 বছর অন্তর অন্তর আপনাকে মানি ব্যাক দেওয়া হবে। তো কাস্টমারকে টাকা পাওয়ার জন্য যেন সেই একবারে 20 বছর বা 15 বছর বা 20 বছর অপেক্ষা না করতে হয়, সেই জন্য এই মানি ব্যাকের কনসেপ্টটা এলআইসি নিয়ে এসছে বা ইন্স্যুরেন্স ফ্যাক্টররা নিয়ে এসছে। তো মানি ব্যাক হচ্ছে একটা লিকুইডিটি। লিকুইডিটি কথা অর্থ হচ্ছে কিছু টাকা কাস্টমারকে ম্যাচুরিটির আগে যদি কিছু টাকা একটা নির্দিষ্ট সময় অন্তরালে বা ব্যবধানে যদি কাস্টমারকে দেওয়া হয়, সেটা 2 বছর অন্তর হতে পারে, 5 বছর অন্তর হতে পারে, 7 বছর অন্তর হতে পারে, প্রতি বছরই হতে পারে, সেটাকে মানি ব্যাক বলে। তাহলে ম্যাচুরিটি এক ধরনের ক্লেম দাবি যেটা পলিসি মেয়াদ শেষে জেনারেলি হয়। ডেথ ক্লেম মৃত্যু হলে যেটাকে জীবন বিমা বললাম, আর মানি ব্যাক হচ্ছে ম্যাচুরিটির আগে যদি কিছু অর্থ দেয় ইন্স্যুরেন্স কোম্পানি, সেটাকে মানি ব্যাক বলে। আরেকটা হচ্ছে পেনশন। কারণ কিছু পেনশন বা অ্যানুইটি পলিসি আছে যেখানে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আপনার থেকে এককালীন হতে পারে বা একটা নির্দিষ্ট সময় ধরে একটা টাকা নেয়, তারপর সেই টাকার উপর বেস করে আপনাকে পেনশন দেয়। পেনশন সারা জীবন হতে পারে, মৃত্যু পর্যন্ত হতে পারে, এবং অনেক ভাগ আছে। যেমন মৃত্যুর পর যে নমিনি থাকে তাকেও পেনশন হতে পারে। তো পলিসির বিভিন্ন ভাগ আছে, সেগুলোতে পরে ডিটেলসে জানবো। বাট যে পেনশন আপনাকে দেওয়া হয় একটা টাকা নিয়ে নেওয়ার পর, সেটাকে আপনার পেনশন বা অ্যানুইটি বলে, ঠিক আছে? অ্যানুইটি বা পেনশন বলে, পেনশন। তো জেনারেলি এই 4 ধরনের ক্লেম হয়: ম্যাচুরিটি, ডেথ ক্লেম, মানি ব্যাক আর পেনশন, ঠিক আছে?
চলুন আর একটা জিনিস যেটা হয় সেটা একটু ডিটেলস আমরা জানবো, সেটাকে সারেন্ডার বলে। আমি একটু এটা ডিলিট করে নিই। ঠিক আছে, চলুন সারেন্ডার সম্পর্কে জানি। এই যে টপিকটা দেখছেন সারেন্ডার, সারেন্ডার কথার অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। ঠিক আছে, আত্মসমর্পণ কথার অর্থ হচ্ছে আপনি ধরুন একটা সময়ের জন্য একটা পলিসি নিয়েছেন। ঠিক আছে, একটা সময়ের জন্য একটা পলিসি নিয়েছেন, হ্যাঁ, এবং আপনার হঠাৎ করে টাকা দরকার হয়েছে। ঠিক আছে, আপনার হঠাৎ করে কিছু টাকা দরকার পড়েছে, সেই ক্ষেত্রে আপনি পলিসির মালিকানাটাকে এলআইসিকে ফিরিয়ে দিয়ে কিছু অর্থ লাভ করতে পারেন। জেনারেলি খুব ক্রাইসিসে যদি যখন পরিস্থিতি হয়, হ্যাঁ, অর্থনৈতিক অবস্থা হঠাৎ করে কারো খারাপ হয়ে গেছে, এই ধরনের কিছু জায়গায় আমরা বা কারোর কেউ অসুস্থ বাড়িতে, তখন কি হয়, আমরা পলিসিটাকে আত্মসমর্পণ করে দিই। এই আত্মসমর্পণ হচ্ছে সারেন্ডার। সেখানে মালিকানাটা চেঞ্জ হয়ে যায়। সারেন্ডার করার আগে পলিসির মালিকানা ছিল কাস্টমারের, সারেন্ডার করে দেওয়ার পর আবার সেটা এলআইসির হয়ে যায়। ঠিক আছে, তো এটার একটা দাবি, কারণ ইন্স্যুরেন্স করার সময় এই সারেন্ডার করার অধিকারটা আপনাকে দেওয়া হয়। আচ্ছা, আর একটা আছে লোন নিয়েও আমরা অল্প একটু জানবো। আচ্ছা, সারেন্ডার ভ্যালু কত টাকা সারেন্ডার করা হয়, এটা সম্বন্ধে একটু জানা দরকার আছে। চলুন একটু জানি, অল্প একটু জানি। জেনারেলি সারেন্ডার ভ্যালু নিয়ে আমাদের খুব বেশি চিন্তা করা দরকার নেই, কারণ আমাদের যে অ্যাপ আছে, একাধিক অ্যাপ আছে, সেই অ্যাপগুলো যদি আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি, ওখানে সারেন্ডার ভ্যালু দেওয়া থাকে। বাট তাহলেও একটা এস্টিমেট আমি আপনাদের বলি যে ধরুন ফার্স্ট ইয়ার পলিসি করার পর আপনি ফার্স্ট ইয়ারে সারেন্ডার করতে যাচ্ছেন, মিনিমাম এখন যা নিয়ম হয়েছে নভেম্বর 2025-এ যখন আমি ভিডিওটা বানাচ্ছি, তখনকার যেটা এক্সিস্টিং নিয়ম আছে সেখানে বলা হচ্ছে যদি একটা বছর আপনি প্রিমিয়াম দিয়ে থাকেন, যদি আপনি একটা বছর প্রিমিয়াম দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার সারেন্ডার হবে। যদি একটা বছরের কম প্রিমিয়াম আপনি দিয়ে থাকেন, সেখান থেকে কিন্তু সারেন্ডার হবে না। তো লোনও তাই, মিনিমাম একটা বছরের পলিসি প্রিমিয়াম আপনাকে দিতে হবে। পলিসিটা 1 বছরে পূর্ণ হতে হবে এবং 1 বছরের যাবতীয় প্রিমিয়াম আপনাকে দিতে হবে, তবেই কিন্তু একটা পলিসি সারেন্ডার করা সম্ভব। জেনারেলি প্রথম বছরেই সারেন্ডার, মানে প্রথম বছরের শেষে সারেন্ডার করতে যায় বা সেকেন্ড ইয়ারে প্রথমে করতে যায়, 57 থেকে 58% মধ্যে টাকা পাওয়া যায়। ঠিক আছে, এবার আপনার প্রশ্ন হবে সেকেন্ড ইয়ারে করলে কত হয়, 61, থার্ড ইয়ারে করলে 64, এই আশেপাশে থাকে। ঠিক আছে, এবার 3-4% করে বাড়ে। ফোর্থ ইয়ারে করতে গেলে 68, ফিফথ ইয়ারে করতে গেলে 70, 71 এরকম। ঠিক আছে, তো এইভাবে বাড়ে। এটা আমি একটা অ্যাপ্রক্সিমেট অ্যামাউন্ট বললাম, হ্যাঁ, এক্স্যাক্ট অ্যামাউন্টটা অবশ্যই অ্যাপ থেকে আপনারা দেখে নেবেন। তো মোটামুটি একটা আন্দাজ দেওয়ার জন্য বললাম যে কাস্টমারের কত লস হতে পারে। সারেন্ডার মানে সবসময় লস মনে রাখবেন। ঠিক আছে, সারেন্ডার কখনো ভালো জিনিস না। তো চলো লোন অ্যামাউন্টে যাই। লোনটা কি? লোনটা অ্যাকচুয়ালি সারেন্ডার ভ্যালু যা হয় তার প্রায় 90%-এর কাছাকাছি আপনাকে লোন দেওয়া গেছে। আচ্ছা, সারেন্ডার করা মানে পলিসিটা শেষ হয়ে গেল, মালিকানা হস্তান্তর হয়ে গেল, আপনার থেকে কোম্পানি নিয়ে নিল, গল্প শেষ হয়ে গেল। লোন মানে পলিসিটা চলছে এবং আপনাকে ইন্টারেস্ট দিতে হবে 9.5%, 9.5%। ঠিক আছে, তো এই যে 9.5% আপনি ইন্টারেস্ট দিচ্ছেন, সেটা কার টাকার উপর? আপনারই টাকা, যেটা এলআইসির কাছে ছিল। এলআইসিকে যখন আপনি টাকা জমা দিয়েছেন, তখন সেই টাকার মালিক কিন্তু আপনি নন, এলআইসি। ঠিক আছে, তো সারেন্ডার ভ্যালু যদি কোনো পলিসি 60,000 টাকা হয়, তাহলে আপনি ধরে নিতে পারেন 54,000 টাকার আশেপাশে আপনি লোন পাবেন। ঠিক আছে, তো এর উপর আপনাকে 9.5% ইন্টারেস্ট দিতে হবে। আচ্ছা, আর একটা জিনিস বলে রাখি, দেখুন একটা লোন নেওয়ার পর আপনার মাথায় হতে পারে অনেকগুলো চাপ তৈরি হতে পারে। যেমন ধরুন, লোন নিলে আপনাকে প্রিন্সিপালটা শোধ করতে হবে, ইন্টারেস্ট শোধ করতে হবে, আবার পলিসি প্রিমিয়ামও আপনাকে চালাতে হতে পারে।
সেক্ষেত্রে আপনি চাইলে প্রিন্সিপালটা নাও দিতে পারেন, ইন্টারেস্টটা দিন আর পলিসিটা চালান। ঠিক আছে, ইন্টারেস্টে 6 মাস অন্তর অন্তর আপনি দিন আর পলিসিটা চালান, বা কিছু যদি না করতে পারেন প্রিমিয়াম দিতে হবে না, এটাও করতে পারেন না, ইন্টারেস্টটা চালান। আর যদি কিছুই না করেন তাহলে কি হবে, একটা সময় গিয়ে আপনার প্রাপ্য টাকা আর এলআইসির প্রাপ্য টাকা, যেহেতু আপনি লোন নিয়েছিলেন, সমান হয়ে যাবে। ঠিক আছে, তখন এই পলিসিটা ফোরক্লোজড হয়ে যাবে, ফোরক্লোজড। আর ফোরক্লোজ মানে হচ্ছে পলিসি শেষ। ঠিক আছে, এটা হচ্ছে ফোরক্লোজের কনসেপ্ট। তো এখানে আর বিশেষ কিছু জানার দরকার নেই। আর কী কী ডকুমেন্টস লাগে, একটা ফর্ম লাগে, ফর্মে 2-3 রকম ফর্ম আছে। আপনার পলিসি বন্ডটা লাগবে সারেন্ডার বা লোন নিতে গেলে, আপনার আধার কার্ড লাগে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস লাগে, নেফট ফর্ম আছে, এই ফর্মের মধ্যে একটা নেফট ফর্ম আছে, আর দু একটা ফর্ম আছে, সেগুলো বিস্তারিত আমরা পরে জানবেন। তো দ্বিতীয় স্লাইডে এসে